নাসির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই বিশেষ করে আজকের যে 9 দফা প্রতিশ্রুতি এবং যে বক্তব্য এবং ছাত্রদলের সবশেষ বড় সমাবেশের সঙ্গে আজকের সমাবেশের অনেকগুলো মৌলিক তফাৎ ছিল। ব্যানার, ফেস্টুন, অনেক ছবিওয়ালা বড় বড় যে পোস্টার জেলার উপজেলার সেগুলো কম ছিল। ফলে এগুলো কি জুলাই গণ অভ্যুত্থানের ফলে গুণগত ছাত্র দলের কোনো পরিবর্তন হলো কিনা, এক নম্বর পোস্টে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যে 9 দফা ঘোষণা করেছেন দারুণ, ফলে আপনারা গণরুম করবেন না, আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে আগে ছাত্র দল বা প্রচলিত মূলধারার বড় ছাত্র সংগঠন কার্যক্রম নিষিদ্ধ যে ছাত্র সংগ্রাম ছাত্রলীগের বিরুদ্ধে সে অভিযোগ গুরুতরভাবে ছিল। আপনার দল যখন ক্ষমতায় ছিল একই রকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে কেউ কেউ করতো। ফলে ছাত্রদল কি পাল্টে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, সহযোদ্ধা আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিবাচক মাইলফলক হয়েছে, এটি কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নেই। যদি একটু সহজ করে বলি তাহলে গণ অভ্যুত্থানের একক মালিকানায় চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, বিশেষ করে এনসিপির কথাই যদি বলি, তারা বাংলাদেশের সব সভা সেমিনারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং রাজনৈতিকভাবেও যতভাবে আক্রমণ করার দরকার তা করছে। কিন্তু আপনি দেখবেন যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রোগ্রামটি শহীদ মিনারেই ছিল, আমাদের সকল অনুমতিপত্র ছিল। কিন্তু আমরা মনে করি যে আমাদের মধ্যে মতভেদ মতপার্থক্য থাকবে, এটি ভবিষ্যতে এখন যেরকম রয়েছে ভবিষ্যতেও থাকবো, কিন্তু গণ অভ্যুত্থান ইতিবাচক রাজনীতির এক ধরনের মাইল ফলক বলে আমরা মনে করি। এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে এনসিপি থেকে অনুরোধ করা হয়েছে যেন প্রোগ্রামটি আমরা শিফট করে নিয়ে যাই এবং তারা যেন শহীদ মিনারে প্রোগ্রামটি করতে পারে। এবং আপনি যেরকম বলছেন, আমি এটি অস্বীকার করছি না যে গণ অভ্যুত্থান ইতিবাচক রাজনীতির মাইল ফলক, তারই ধারাবাহিকতা আমরা প্রোগ্রামটি আসলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শাহবাগে করার নিয়েছি। সুতরাং এটি থেকে বোঝা যায় যে সবাই আপনাদের প্রশংসাও করছে। এবং একই সাথে একটি ব্যস্ত সড়কে আমরা শাহবাগে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি, যেহেতু এই প্রোগ্রামটি আমাদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ছিল। এবং আজকে 9 দফা ঘোষণা করা হয়েছে, সেখানে মোটা দাগে যদি বলি, আপনারা জানেন যে বাংলাদেশে গত 15 বছর ধরে আসলে কি ছাত্র রাজনীতির কোন জায়গাতে একদম গুণে ধরা ছিল। বিশেষ করে আপনি জানেন গেস্ট রুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, এগুলো একদম মোটা দাগে সব থেকে বেশি ছিল। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনি ধরুন কোনো আবাসিক হলে থাকছেন, ছাত্রলীগ আপনার মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাপকভাবে খর্ব করত। ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী অথবা সমর্থক শুধু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা কেন্দ্রীয় সংসদের কোনো নেতৃবৃন্দুর ফেসবুক পেজে একটি লাইক দেওয়ার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। এই যে 5 তারিখের পরবর্তী সময়ে আমরা মনে করছি যে মত প্রকাশের একটি স্বাধীনতা তৈরি হয়েছে এবং যে কোনো ছাত্র সংগঠন যে কারো বিরুদ্ধে তারা বলতে পারে, সেটি যৌক্তিক হোক অথবা অযৌক্তিক হোক, সেটি কিন্তু একটি পরিবর্তন হয়েছে। এছাড়া আমরা মনে করছি যে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেক্ষেত্রে এই সংগঠন হিসাবে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসাবে আমাদের ভবিষ্যতে ভূমিকা কি থাকবে আমরা মনে করছি তার এক ধরনের প্রতিশ্রুতি বা অঙ্গীকার আমরা আজকের এই 9 দফা থেকে আমরা প্রণীত করেছি। ধরেন সহজ করে বলি, ধরেন যদি বিএনপি ক্ষমতায় আসে, হল শাখার যিনি সভাপতি তিনি সিঙ্গেল রুমে থাকবেন কিনা, তিনি ডাইনিং এ খাবারের বিল দিবেন কিনা, তিনি গণরুমে কাউকে যারা থাকবে তাদেরকে মিছিলে যেতে ছাত্রদল বাধ্য করবে কিনা, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, ভিসি বা সিনেট সিন্ডিকেটকে কোনো ধরনের সুপারিশ করবে কিনা, এই প্রশ্নগুলো আমাদের মনে আসে এবং আসার পেছনে যৌক্তিক অনেক কারণ রয়েছে। কারণ আমাদের 54 বছরের যে রাজনৈতিক পথ চলা, সেখানে এগুলো আমরা দেখেছি কম বেশি, যারা বড় দল যারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের সময় তো অবশ্যই দেখেছি। সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে? আপনি কোনো প্রতিশ্রুতি দিতে পারেন? আমি একদম শতভাগ আশাবাদী, যে রাজনৈতিক কর্মী হিসাবে শতভাগ আশাবাদী। ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে হয়তো আপনি বলতে পারেন যে এটি হয়তো বক্তব্য দেওয়ার জন্য হয়তো মনে করছি। আমরা মনে করছি যে ধরুন আমরা বাংলাদেশে 1800 শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি। এই 5 আগস্টের পরবর্তী সময় 2-1টি জায়গায় হয়তো ছোটখাটো সমস্যা হচ্ছে, কিন্তু আমরা আমাদের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের মানসিক প্রবণতা তৈরি করছি যে আগামীর যে ছাত্র রাজনীতি সেটি পরিবর্তনশীল ছাত্র রাজনীতি করতে হবে। আপনি যে গত 17 বছর ধরে যেভাবে নির্যাতিত হয়েছেন, আপনি কিন্তু সেইভাবে কাউকে নির্যাতন করতে পারবেন না। সুতরাং আপনি যেরকম বলছেন যে ধরুন গেস্ট রুম নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া অথবা একটি সিঙ্গেল রুমে থাকা বা হচ্ছে জোর করে মিছিলে নেওয়া, এগুলো বাংলাদেশের রাজনীতি থেকে আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে এটির আসলে একদম বিলুপ্ত ঘটেছে এবং বাংলাদেশের
কোনো ছাত্র সংগঠন ভবিষ্যতে যদি এরকম করতে চায়, সে ছাত্র সংগঠনকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না বলে আমি মনে করি। এবং আমরা মনে করছি যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদা সচেষ্ট রয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীরা এই প্র্যাকটিসের মধ্যে চলে গিয়েছে যে ভবিষ্যতের রাজনীতি এরকমই চলবে। তারপরে হয়তো আমাদের ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আমরা মোটা দাগে বলছি যে এটি পরিবর্তন হয়ে যাবে এবং নেতাকর্মীরা শুধরে আগামীতে একটি গ্রহণযোগ্য ইতিবাচক রাজনীতির মধ্যে চলে যাবে। আমার মনে আছে যে ধরেন একটি ছাত্র সংগঠন ছিল, তারা এখন নিষিদ্ধ ছাত্রলীগ, তার সভাপতি সেক্রেটারি মানে খুবই দামি গাড়িতে চড়তেন। মানে ধারণা করা হতো এটা ছাত্র সংগঠনটির সভাপতি হলেই হয়তো বা বরাদ্দ, দামি ফ্ল্যাটে থাকতেন। তাদের জীবনাচরণ হঠাৎ করে পাল্টে যায়। ছাত্র দলের ক্ষেত্রেও আগামীতে এরকম হবে কিনা, এগুলো একটা বড় উৎস ছিল টেন্ডারবাজি, চাঁদাবাজি। এই সময়েও আমরা দেখেছি মূল দল সহ ছাত্র দল, যুব দল, বিএনপির অনেকের বিরুদ্ধে আপনার দলের হাইকমান্ড খুবই স্ট্রিক্ট, অনেককে বহিষ্কার করা হয়েছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দামি গাড়িতে চড়া, সাধারণ ছাত্রদের সঙ্গে না মিশা, একসঙ্গে চললে সঙ্গে